রান্নার পাশাপাশি আমি যে নিয়মে রান্নাঘরটাকে পরিষ্কার করি, পরিষ্কার করে চকচকে ঝকঝকে রাখি এবং রান্নাবান্না করি, সেটা নিয়ে আপনাদের সাথে আজকে ভিডিওটা সাজিয়েছি। আসসালামু আলাইকুম, আমি টুপুর আপনাদের সাথে আছি কাছে দূরে যে যেখান থেকে আমার এই আজকে ব্লগ দেখছেন। আশা রাখি আল্লাহর রহমতে আপনার সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের সাথে আরও একটা রেগুলার ব্লগ ভিডিও শেয়ার করতে চলে আসছি। আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে, আর যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন। এইখানে এর আগের ভিডিওটা কিন্তু আপনারা দেখেছেন আমি আটা দিয়ে কিভাবে খুব সুন্দরভাবে চুলায় কিভাবে সফট নরমভাবে আমি কেকটা তৈরি করে থাকি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো সেটা কিন্তু আর কাটা হয় নাই, সেটা আমি রেখে দিয়েছিলাম। তো রাতের বেলা ঘর সব কিছু ক্লিন করে, আর যেহেতু বাচ্চাদের পরীক্ষা চলতেছে, অনেক রাত্র হচ্ছে ঘুমাতে, কেকটাও গরম ছিল, কাটা হয় নাই। তো পরদিন সকাল থেকে ভিডিওটা শুরু করেছি আর আপনাদের সাথে কেকটা শেয়ার করতেছি কেমন হয়েছে। তো আমার বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করে, আপনাদের সাথে তার জন্যই শেয়ার করা। এমন কোনো কথা নেই যে ময়দা দিয়েই আমার কেক তৈরি করতে হবে। যখন যা আছে তা দিয়ে সুন্দর মতো কিন্তু ঘরে কেক তৈরি করে নিতে পারবেন। এমনকি খোলা আটা দিয়েও কিন্তু আমি বাচ্চাদেরকে কেক তৈরি করে দেই। তো আজকেরটা আমি প্যাকেট আটা দিয়ে তৈরি করেছি। আমার কথা হচ্ছে যখন যেটা আছে সেটা দিয়ে চালিয়ে নেই, পরেরটা পরে দেখা যাবে, এটা আর কি। আমি কিছু কেক এই যে বক্সের মধ্যে নিয়ে নিয়েছি। আমার ছেলেকে আমি বললাম যে এসান তোমাকে আম্মু কি কেক দিব? তো বলল আচ্ছা ঠিক আছে। ও আবার কেকটা অনেক বেশি পছন্দ করে। তো ও বলতেছে যে আম্মু, আমি বললাম ওকে যে আম্মুকে কিনে দিব না আম্মু বানিয়ে দিব? ও বলতেছে না আম্মু কিনে না, তুমি আমাকে বানিয়ে দাও। আমি জানি আমার বানানো কেকগুলা না অনেক বেশি পছন্দ করে, তো তার জন্যই কিন্তু কেকটা বানানো। আচ্ছা, ইবান নিয়ে আসান, 3 ছেলে মেয়ের জন্য আপনারা অনেক দোয়া করবেন যেন আমার ছেলে মেয়েগুলা যেন, আর যাই হোক, সামাজিকতা রক্ষা করে ইসলামিক মাইন্ডে যেন বড় হতে পারে। আমার বেশি কোনো কিছু আশা নেই। তো আমার সব সময় একটা আশা আমার ছেলে মেয়েগুলা ভদ্র হবে, নর্ম ভদ্র হবে। তো দোয়া করবেন আমার ছেলে মেয়েদের জন্য। আপনাদের জন্য মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা। আল্লাহ আপনাদের সবাইকে অনেক বেশি ভালো রাখুক। সকাল থেকে ভিডিওটা শুরু করেছি, দেখতেই পেয়েছেন। এদিকে আমি যে র্যাকটা আছে সেটা আমি একটু মুছে পরিষ্কার করে নিয়েছি। তো এইগুলা হচ্ছে আমার রেগুলার রুটিনের কাজ। তো প্রত্যেকদিন কিভাবে আমার রান্নাঘরটাকে পরিষ্কার এবং চকচকে ঝকঝকে রাখি সেটাই কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এখানে আমি যে র্যাকটা আছে সেটা আমি মুছে নিলাম, কারণ সারা রাত্রেও কিন্তু রাতে যতই পরিষ্কার করে রাখি না কেন, রাত্রেবেলা তো অনেকক্ষণ যাবৎ কোনো কাজ করা হয় না, তো কত কিছুই হাঁটাহাঁটি করতে পারে। তো এইখানে আমি যে র্যাকের মধ্যে রাতের বেলা এই তো সব কিছু যে ধুয়ে রেখে দিয়েছিলাম, তো ওগুলো আবার জায়গা মতো রেখে দিয়েছি। আমি কেকের আইটেমগুলো একটা জায়গাতে রাখি যেন ছড়িয়ে ছিটিয়ে না যায়। এটার ভিতর আমার মেজারমেন্ট কাপ, বিটার, তারপর এই যে মানে বিভিন্ন ধরনের নজেল সব কিছু আর কি রেখে দিয়েছি। এই ড্রয়ারটার মধ্যে আমার থাকে। আর এদিকে আমি সব কিছু ড্রয়ারের মধ্যে রেখে, মেয়েরা তো ঘুমিয়ে আছে, এদিকে আমি এই যে চুলাটাকে একটা ভিজা ন্যাকড়া দিয়ে মুছে নিচ্ছি। রান্নাবান্না করার সময় দেখবেন এটা সেটা পড়ে যায়, তো একটু মুছে টুছে যদি পরিষ্কার করে রান্নাটা বসে পড়লেও সমস্যা নাই, তো উঠিয়ে আবার দিয়ে দেওয়া যায়। তো আমি একটা ভিজা ন্যাকড়া দিয়ে আমি যতটুকু পারি মুছে নেওয়ার চেষ্টা করলাম। তো এখন আমি ছেলের জন্য দুধ বসিয়ে দিলাম, আর আমার জন্য একটু পানি বসিয়ে দিয়েছি। এদিকে আমি একটু ব্রেড সেঁকে নিব। তো ব্রেড কিন্তু ঘি দিয়ে খেতে অনেক ভালো লাগে, বা বাটার দিয়ে সেঁকে খেতে ভালো লাগে, কিন্তু এখন না আগের মতো এত একটা খাই না। আগে ব্রেড দেখলেই পাগল হয়ে যেতাম যে ঘি দিয়ে বা বাটার দিয়ে খাবো সেঁকে, কিন্তু এখন আগের চেয়ে অনেক কমিয়ে দিয়েছি। কমিয়ে দেওয়া বলতে কি, আগে যেমন একটা ইচ্ছা হতো এখন মনে হয় ইচ্ছাটা কমে গেছে। মানুষ বলে না বয়সের সাথে সাথে সব কিছুই পরিবর্তন হয়ে যায়, আমার মনে হয় সেটাই। তো আগে বেশি
পাগল পাগল হয়ে যেতাম। আসলে দুধ চাটা যখন থেকে একটুখানি কম খাই, তো তখন থেকেই আমি এই যে কি বলে ব্রেড, তারপর পরোটা এগুলাও কমিয়ে দিয়েছি। কারণ একটা সময় আমার ব্রেড দিয়ে, তারপর পরোটা দিয়ে, রুটি দিয়ে, চা দিয়ে খেতে ভীষণ ভালো লাগতো। তো এখনও ভালো লাগে, কিন্তু ওই যে আগের মতো এত আগ্রহ করে খাওয়াটা কমিয়ে দিয়েছি, ইচ্ছে করেই কমিয়ে দিয়েছি। যখন ছাড়ি মানে খুব কষ্ট হয়েছে যে না আমি কিভাবে থাকবো, কিভাবে থাকবো। চা কফি ছাড়া মনে হয় কি আমার অন্ধকার অন্ধকার লাগতো। এমনও সময় গিয়েছে আমি অনেকবার চেষ্টা করেছি চা কফি ছেড়ে দেওয়ার জন্য। আর যখনই ছাড়তে যেতাম তখন না মানে অনেক নিজের সাথে নিজে এক প্রকার যুদ্ধ করেই চেষ্টা করতাম যে চা কফিটা ছেড়ে দিব। আমি অন্যান্য রান্নাবান্নাও যদি করতে যেতাম, চায়ের পাতিলটা আমার হাতে চলে আসতো, বারবার আমি ওই পাতিলটাই নিতে যেতাম। তো এ আর কি। তো চা পাগল মানুষ বলতে পারেন। তো ওই জায়গা থেকে আস্তে আস্তে নিজেকে একটুখানি সরিয়ে নিয়েছি, কারণ ভয়ে আর কি, ডায়াবেটিসের ভয়ে। আপনাদের ভাইয়া তো বলে যদি ডায়াবেটিস হয়েছে তোমাকে ওষুধ কিনে দেব না, এত চা কফি খাও। আমাকে না করবে ঠিকই, কিন্তু সবচেয়ে ভালো চা পাতা, তারপর হচ্ছে সবচেয়ে ভালো কফি, ক্যাপাচিনো কফি, এগুলা কিন্তু বাহির থেকে উনি খুঁজে খুঁজে নিয়ে আসবে, আবার বলবে আমাকে চা খাবা না, কফি খাবা না। তো এখন একেবারে যে ছেড়ে দিছি ঠিক তা না, মাঝে মাঝে খাই। এখন আগের মতো না খেলে কষ্ট হয় না। তো আগে না না খেলে অনেক কষ্ট হইতো, অনেক মন খারাপ হইতো, মাঝে মাঝে ভাবতাম কি মরেই তো যাব, আত্মাটাকে কেন কষ্ট দিব, এরকম ভেবে আবার চাটা খেয়ে ফেলতাম। কোনো রকম 1-2 দিন যদি অনেক কষ্ট করে মনটাকে বেঁধে রাখতাম, তারপর আবার খেয়ে নিতাম, এরকম করতাম আর কি। তো এখন আমি কিছুদিন আগে কিন্তু অনেক অসুস্থ হয়েছিলাম। তো তারপর অনেক দিন হসপিটালে ছিলাম। তো ওখানেও মানে রং চাটা আর কি, লাল চা খাওয়া হয়েছে। তারপর আমার ভাইটা দুধ চা এনে দিয়েছে। তো দুধ চা মানে ডাক্তারকেও আমি করছি আর কি, যে চা খেলে কি সমস্যা, সবাই আমাকে ভয় দেখায় আমি যে এত চা কফি খাই, তার জন্য আমার অনেক সমস্যা হয়ে যাবে। তো উনি বলছে চা খেতে পারবো, তো এই আর কি। তারপর আবার একটু মাঝে মাঝে খাই, তারপরেও ইচ্ছে করে দুধ চা যত কম খাওয়া যায় ততই ভালো। তার জন্য এখন যেহেতু একটু মনটাকে বুঝাইতে পারছি, তার জন্য একটুখানি কম খাওয়ারই চেষ্টা করি। আমার এই মনের যে দুঃখ কষ্টটা, সেটা না একমাত্র যারা চা কফি পছন্দ করেন ঠিক ওনারাই বুঝতে পারবেন যে আমি কত কষ্ট থেকে বলতেছি, যারা পছন্দ করেন আর কি। আমার মনে হয় কি বাঙালি মানেই চা, চা ছাড়া কি চলা যাবে। আর রং চাটা খেতে পারি না, আমার কাছে মনে হয় কি এটা গরম পানি, তার জন্য আমি সব সময় যতটুকুই খাবো দুধ চা খাবো এবং ভালো করে বানিয়ে খাবো। আর আমার বোনটা বলবে যে চা না খেলে কি হবে, আমার 3 নাম্বার বোনটা বলে এই চায়ের পানিটা না খেলে কি হয়। ও আবার চা না খেয়েও থাকতে পারে। তো ও মানে সামনে পেলো একটু খেলো, এরকম টাইপের আর কি। তো এটা কিন্তু ভালো। ও আবার মিষ্টি জিনিস বেশি একটা পছন্দ করে না। তা আমারও মিষ্টি জিনিস বেশি ভালো লাগে না, কিন্তু চাটা ছাড়তে পারি না, এরকম ছিল। তো আলহামদুলিল্লাহ সব কিছুর জন্যই। তো আগের চেয়ে অনেক কম হয়েছে, কমিয়ে দিলাম। এবং এখন আর আগের মতো এত ইচ্ছে করে না খাওয়ার জন্য। এখন মাঝে সাঝে একটু বৃষ্টি হইলো বা ভালো লাগলো একটু খেলাম, ইচ্ছে হলো, এরকম এরকম আর কি। আচ্ছা, আজকে আপুরা বলবেন যে আপনি তো চায়ের গল্প করতে করতে অনেকক্ষণ পার করে দিলেন। ওই যে আপনাদের সাথে কাজ করতেছি আর কি করব, আপনাদের সাথে মন খুলে একটু গল্প করলাম আর চায়ের গল্পটাই করলাম। আমার চা হচ্ছে জান প্রাণ। একটা সময় মনে মনে দোয়া করতাম আল্লাহ আমাকে ডায়াবেটিস দিয়েন না, আমি যেন সারা জীবন চা কফি খেতে পারি। তো চিন্তা করেন কতটা চা পাগল মানুষ। আচ্ছা, এখানে দেখতেই পেয়েছেন আমার মেয়েটা বোরকা পরে রেডি হয়ে গিয়েছে। আমিও রেডি হয়ে ওকে প্রাইভেটে দিয়ে আসছি। দিয়ে তারপর আমি গিয়েছিলাম আম্মার ওষুধ আনতে গিয়ে দেখি কি দোকান বন্ধ। মানে ফার্মেসিটা আমি সবসময় যেখান থেকে আনি ওটা বন্ধ। তারপর কি করব, স্বপ্নর মধ্যে ঢুকলাম, ঢুকে তারপরে এই তো আর দেখতে পেলেন কি কি নিয়ে আসছি। আমি সব সময় যেখানে যাই রান্না করে হারপিক, তারপর হচ্ছে হারপিক পাউডার, ভীম লিকুইড, তারপর হচ্ছে গিয়ে হুইল পাউডার, মানে এটা যেগুলা হচ্ছে রান্নাঘরের ধোয়াধুয়ি কাজে লাগে, ওগুলাই আমি সবচেয়ে আগে দেখি। দেখতেই পেয়েছেন আমি স্বপ্নের মধ্যে ঢুকে এগুলা নিয়ে আসছি। পাশাপাশি ছোট ছোট বিস্কুটের প্যাকেটও নিয়ে আসছিলাম, ওগুলো আবার গুছিয়ে রেখে দিয়েছি। বেশি না, অল্পই নিয়ে আসছিলাম।
আর এদিকে হয়েছে আমার ওই যে হুইল পাউডার, ভীম লিকুইড এইগুলাই নিয়ে আসছি আর কি বেশি করে, এগুলো আমার খুবই দরকার। তারপর ডিমটা প্রায় শেষের পথে, তারপর ডিম নিলাম, নিয়ে তারপর আমার ওষুধ নিলাম আর কি, নিয়ে তারপর আন্নিকে নিয়ে একেবারে বাসায় আসছি। তো এই জন্য কিন্তু একটু লেটও হয়েছে। এদিকে ডিমগুলা ধুয়ে রেখে দিয়েছি, আর এদিকে হচ্ছে আমি একটু বাদাম ভাজা বসিয়ে দিলাম। ইভা বলতেছে আম্মু একটু বাদাম ভেজে দাও, তারপরে এই তো বলতেছে আবার তেল দিয়ে ভেজে দাও, কিন্তু ঘি যদি থাকতো ঘি দিয়ে ভেজে দিতাম, কিন্তু ঘিটা শেষ হয়ে গেছে, আনতে হবে। এদিকে বাদাম ভাজা হয়ে গেছে। বাদাম যতক্ষণ পর্যন্ত ঠান্ডা না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু মুচমুচে হয় না, ভালো লাগে না। এইখানে আজকে মাছের পেটিগুলো রান্না করব, তো ভালোভাবে ঘষে ঘষে ধুয়ে নিয়েছি। ফ্রিজে রাখার সময় কিন্তু ধুই, তারপর আবার খোলার পর আবার ধুই। তারপরও যেন কেন আমি মাছ খেতে পারি না সেটা আল্লাহই ভালো জানে। তারপর এই তো আজকে অনেক কষ্ট করে একটা মাছের পিস খেলাম অনেক দিন পর। মাছগুলোর মধ্যে লবণ, মরিচ, হলুদের গুঁড়া দিয়ে মাখিয়ে ফ্রাই প্যানে অল্প করে তেল দিলাম, দিয়ে আমি আস্তে আস্তে উল্টে পাল্টে ভালোভাবে মাছের পিসগুলোকে ভেজে নিব। আর এদিকে মেয়ে অঙ্ক করতেছে, মানে জ্যামিতি করতেছে আর কি। আর এদিকে আমি দেখছিলাম আমার ভিডিওর মধ্যে না সমস্যা হচ্ছিল, ক্যামেরাটা খালি বারবার সমস্যা করে। এদিকে মাছের পেটিগুলো ভেজে নিয়ে তারপর অল্প অল্প সব মশলা যেমন আদা বাটা, রসুন বাটা, হলুদি গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা কষিয়ে তারপর এই তো মাছগুলো দিয়ে উল্টে পাল্টে ভালোভাবে রান্না করে নিয়েছি। ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিলাম, খুবই সুন্দর একটা ফ্লেভার আসছে মাছ ভুনা থেকে। তারপরও কেন যেন মাছটা খেতে আমার অনেক কষ্ট হয়। মাছটাকে একেবারে আমি সার্ভ করে নিচ্ছি। আর এদিকে ডিমগুলা পানি ঝরে গেছে, আমি এখন ফ্রিজে ডিমগুলা রেখে দিয়েছি। তো যখনই যে ওদের স্কুল প্রাইভেটের এখানে না অনেক ডিমের বড় বড় দোকান, যে ওই দোকানগুলো আছে আর কি, তো ওখানে গেলে একটু বেশি করেই ডিম নিয়ে আসি। তো এদিকে হচ্ছে গিয়ে আমি ওই যে মাছটাকে উঠিয়ে ওই কড়াইটাই আবার ধুয়ে নিয়েছি, অন্য কড়াই আর আজকে বসাই নাই। তো মুরগির মাংসটাকে আলু দিয়ে আমি একটু মশলা কষিয়ে তারপর দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর এখন আমি ডেকে দিব আস্তে আস্তে রান্নাগুলো হোক, আর রান্নার পাশাপাশি আমি কাজগুলো একটু করে নিচ্ছি। এদিকে আমি মশলা বক্সটাকে একটু গুছিয়ে নিচ্ছি। তো রান্নাবান্না তো প্রায় শেষ, তো এখন রান্না করে যা যা আছে এগুলো আমি একটু পরিষ্কার করে নিব। তো ধোয়াধুয়ি কিছু আমি করলাম, আর যেগুলো বাকি আছে এখন আমি করে নিব। আর চুলার মধ্যে আমি ভাত বসিয়ে দিয়েছি, তো ভাতটাও হয়ে যাচ্ছে। আর এদিকে আমি এই ফাঁকে এগুলাকে ধুয়ে নিব। তো বক্সগুলোর মধ্যে যখন মাছ মাংস রাখি তো লিখে রাখি, তো ওগুলো আবার ধোয়ার সময় একটু ভালোভাবে তারের মাজনি দিয়ে ঘষা দিলে লিখাটা উঠে যায়। আর ভিতর থেকে যেহেতু মাছ রাখলাম না, মাংস রাখলাম না, কি রাখলাম সেটা যেহেতু দেখা যায় না, তার জন্যই কিন্তু লিখে রাখা। তা না হলে ভিতর থেকে দেখা গেলে আর লিখে রাখার দরকার নাই। এদিকে বল বাটি যা আছে সব কিছু ধুয়ে নিয়েছি। এগুলো হচ্ছে আমার রেগুলার রুটিন। দুইটা মানে রান্নাবান্নার পর 2টা বের হোক আর 10টা বের হোক, থালা বাসন যাই হোক, বল বাটি সব কিছু আমি ধুয়ে তারপর সব কিছু রেখে দেই, কারণ প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিন ধুলে তেমন একটা দাগ হয় না। আর যদি আপনি মাসে 15 দিনে এগুলা ধুতে যান তাহলে দেখা যাবে কি অনেক বেশি দাগ হয়ে যায়, অনেক ঘষা মাজা করতে করতে এমনকি হাতও ব্যথা হয়ে যায়। আর এভাবে আমার রান্নাঘরটাকে চকচকে ঝকঝকে সব সময় রাখি। তো এই তো আজকে ভিডিওটা একেবারেই শেষ পর্যায়ে, ভাত রান্নাও হয়ে গিয়েছে। আমার নামাজ শেষ হলে আমি টেবিলে খাবারটা দিয়ে দিব। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন, ভুল ত্রুটিগুলা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ।